কলকাতা থেকে চিতরগড় তাও আবার একদিনে, এ কি করে সম্ভব? হ্যাঁ দাদা, সম্ভব সম্ভব। 1700 কিলোমিটার পার করে সকালবেলা কলকাতা থেকে বেরিয়ে রাত্রিবেলা 8টা-9টা নাগাদ চিতরগড়। দেখুন এই ভিডিওটা মন দিয়ে, সব বুঝতে পারবেন। কলকাতা থেকে ইন্ডিগোর প্রথম ফ্লাইট জয়পুরে ছাড়ে 5টা-5:30 নাগাদ। 2.5 ঘন্টার এই ফ্লাইটে জয়পুরে পৌঁছে আপনি ওলা ক্যাব ধরে সোজা চলে গেলেন জয়পুর জাংশন। জয়পুর জাংশনে আপনি ব্রেকফাস্ট করলেন, একটু ফ্রেশ হলেন, লাঞ্চ করলেন। যদি রিটায়ার্ড রুম পেয়ে যান খুব ভালো, না পেলে পরে ওয়েটিং রুম আছে। তারপরে 3:30 নাগাদ আপনি বন্দে ভারত ধরলেন চিতরগড়ের উদ্দেশ্যে। চিতরগড় পৌঁছে হোটেলে চেক ইন করে ভালো করে ফ্রেশ হয়ে ডিনার করে একদম ঘুম। পরের দিন সকালে বেড়াতে বেরোতে হবে তো। চিতরগড়ে আমরা ছিলাম রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল পান্নায়। খুব সুন্দর হোটেল। অটো করে আমাদের মিনিট 15 লেগেছিল হোটেল পৌঁছতে। ব্যবস্থাপনা খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড, পরিষ্কার পরিচ্ছন্ন, থাকা খাওয়া সব কিছু সুবন্দোবস্ত আছে। রাজস্থান ট্যুরিজমের ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করা যায়। নানান রকম রুম আছে ওদের, ফ্যামিলি রুম, এসি রুম, নন এসি রুম, ডবল বেড রুম, এবং রুমের মধ্যে সব রকম জিনিসের ব্যবস্থা আছে। আর সবচেয়ে বড় পাওনা, বাইরে কমন বারান্দা থেকে আপনি চিতরগড় ফোর্ট পরিষ্কার দেখতে পাবেন। এদের অফ সিজন ডিসকাউন্ট আছে, সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট আছে। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, খাওয়া দাওয়া ভেজ হলো অত্যন্ত সুস্বাদু। পরের দিন সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে হোটেলেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন বেড়াতে। মাথায় রাখবেন 6 ঘন্টা এখন ঘুরতে হবে। যদি রাস্তায় অল্প স্বল্প কিছু খেতে চান অসুবিধে নেই, কিন্তু লাঞ্চটা ফিরে এসেই করবেন। হোটেলের বাইরেই অটো স্ট্যান্ড আছে, তাছাড়া রানিং অটো প্রচুর পাবেন। চেষ্টা করবেন বড় অটোগুলো ধরতে, যেগুলোর পিছন দিকেও বসা যায়। লোকাল সাইট সিইংয়ের চার্জ মোটামুটি স্ট্যান্ডার্ড, বার্গেন বিশেষ একটা চলে না। ওই 600-700 টাকা 6 ঘন্টার জন্য। পরে হয়তো আপনার কাছ থেকে 100 টাকা টিপস চাইলেও চাইতে পারে। পিছন দিকে বসার একটাই সুবিধে, সামনে কোনো অবস্ট্রাকশন নেই, পুরো ভিউটা আপনি পাবেন। ভিডিও বা ছবি তোলার জন্য আদর্শ, তাছাড়া দেখতেও ভালো লাগে। অটো ছাড়ার মিনিট 10-12-র মধ্যে আমরা পাহাড়ের নিচে চলে আসি। তারপর আঁকা বাঁকা পেঁচানো রাস্তা বেয়ে 7খানা গেট বা পোল পার করে আমরা ফোর্টে ঢুকতে পারি। মোট 7খানা পাথরের গেট বা পোল আছে। বিশাল পাথর দিয়ে বানানো হলো পরও আজ সেগুলোর ভগ্নদশা। প্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট গেটটার নাম রামপোল। এইভাবে আমরা আরও 6খানা গেট পার করে ফোর্টের মধ্যে ঢুকে যাই। শেষ পোল বা গেট পার করে আমরা সেই জায়গাটা পৌঁছই যেখানে এখন সাধারণ মানুষ বসবাস করে। সেই জন্যে এই পোলকে আজও লিভিং ফোর্ট বলা হয়। কিন্তু কিছুটা জায়গা মিউজিয়াম, হিস্টোরিক্যাল মনুমেন্টসের জন্য আলাদা করে ছাড়া আছে। 7th সেঞ্চুরিতে বানানো এই ফোর্ট মেওয়ার রাজার রাজধানী ছিল। বর্তমানে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে, কিন্তু তৈরি হবার পর 4বার এর ওপর অ্যাটাক হয়েছিল। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ছিল আলাউদ্দিন খিলজির। চারপাশে শুধু ধ্বংসলীলা চালিয়ে গেছে। গাইড ছাড়া এই মনুমেন্ট ঘোরা ইম্পসিবল। সেই জন্য গাইড অবশ্যই নেবেন, চেষ্টা করবেন আর রাজস্থান ট্যুরিজমের রেকগনাইজ গাইড নিতে। ভাড়া নেবে আপনার কাছ থেকে খুব বেশি 500 টাকা। সেই গাইড রানীমহল, গৌরীকুণ্ড, বিজয়স্তম্ভ, মহারানা কুম্ভ প্যালেস, রানী পদ্মিনীর প্যালেস, মীরাবাইয়ের মন্দির, এরকম নানান দ্রষ্টব্য স্থান আপনাকে ঘুরিয়ে দেখাবে। এই জালে ঘেরা সিঁড়িপথটা দিয়ে মহারানী পদ্মিনী জওহর করতে গিয়েছিলেন গোমুখকুণ্ডে। এখন সেটি ঢাকা দেওয়া আছে, পরে গোমুখকুণ্ড আমরা অবশ্যই দেখব। চারপাশে অনেক ছোট ছোট পয়েন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলোর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স বিশাল, কিন্তু আপনার চোখে হয়তো পড়বেই না, কারণ প্রপার লেভেল বা প্রপার গাইডেন্স বা প্রপার ম্যাপ ফোর্টের কোথাও নেই। এটি একটি শিব মন্দির, কিন্তু ভালো করে দেখুন মাথাটা গোলাকার গম্বুজের মতো,
আলাউদ্দিন খিলজি চেষ্টা করেছিল প্রথমে শিব মন্দিরটা ভাঙতে না পেরে ওটাকে একটা মসজিদের রূপ দেওয়ার চেষ্টা করেছে। অদ্ভুত মানসিকতার মেন্টালিটির একজন মানুষ ছিল। চারপাশে শুধু ধ্বংস, মৃত্যু, ব্যথা, দুঃখ এই করে গেছে। এই পয়েন্টগুলো গাইড ছাড়া বোঝা ইম্পসিবল। আপনি বুঝতেই পারবেন না কোথায় কি আছে নেই। এখান থেকে চিত্তরগড় শহরের সম্পূর্ণ ভিউ, এটা একদম মাস্ট ডু এর মধ্যে পড়ে। একদম মিস করবেন না এটা। একটু দূরে এগিয়ে গেলে পরে আপনি আরও একটা জায়গা থেকে একই ভিউ পাবেন, কিন্তু সাথে পাবেন পুরনো মীরাবাইয়ের মন্দির, যেখানে মীরাবাই নিজে এসে পুজো করতেন, কিন্তু এটিও আলাউদ্দিন খিলজির দয়ায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটা অন্নকুণ্ড। ফোর্টে সবার জন্য, রাজা প্রজা সবার জন্য এখানে শস্য, আনাজ, খাবার মজুত করে রাখা হতো যুদ্ধের সময়ের জন্য। মোটামুটি 1 বছরের মতন খাবার এখানে রাখা যেত। সব পয়েন্ট এক জায়গায় না হলে পরেও ছড়িয়ে ছিটিয়ে আছে, বারবার আপনাকে গাড়ি থেকে উঠতে নামতে হবে। এরপর আমরা দেখব মীরাবাইয়ের মন্দির, আর একই চত্বরে আছে বিষ্ণু মন্দির। অত্যন্ত সুন্দর, অপূর্ব সুন্দর কারুকার্য দিয়ে ভরা এই দুটি মন্দির। লক্ষ্য করে দেখুন, বিষ্ণু মন্দিরটা দুরকম মন্দির মিশিয়ে। সামনের দিকটা আমাদের সোমনাথ মন্দির, আর পিছনটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো দেখতে। পুরনো অলমোস্ট ধ্বংসস্তূপে পরিণত হওয়া মীরাবাইয়ের মন্দিরটা এখন এন্ট্রি রেস্ট্রিক্টেড। তার বদলে গভর্নমেন্ট এখন এই নতুন মীরাবাই মন্দিরে পুজো করার অনুমতি দেয় ভক্তদের। এবার আমরা দেখব চিত্তরগড়ের আইকন বিজয় স্তম্ভ বা টাওয়ার অফ ভিক্টরি। এটা 1448-এ রানা কুম্ভ মেওয়ারের বানিয়েছিল। সারাংপুরের যুদ্ধে মাহমুদ খিলজিকে হারানোর পর রানা কুম্ভ এটা বানিয়েছিল। 9 তলা উঁচু, অত্যন্ত সুন্দর দেখতে। বিজয় স্তম্ভের একটু পাশেই রয়েছে গোমুখ কুণ্ড, একটা গরুর মুখের মতো জায়গা থেকে সব সময় পানীয়যোগ্য জল পড়ে বলে এটাকে গোমুখ কুণ্ড বলা হয়। যুদ্ধের সময় পুরো ফোর্টের মধ্যে এখান থেকেই জল সরবরাহ হতো। অনেকটা নিচে নামতে হয়, খুব সাবধানে নামবেন, কারণ সিঁড়ি অত্যন্ত খাড়াই, ধরার কোনো জায়গা নেই এবং হাঁটুর জোরের প্রয়োজন আছে। রানী পদ্মিনী নাকি এখানে এসেই জওহর করেছিলেন। আমরা নিচে নামিনি, ওপর থেকেই দেখেছিলাম। এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, তাই বাঁদরের বাঁদরামি থেকে সাবধান। এবার আমরা দেখব জওহর স্থল। ইতিহাস বলে এখানে বহু রাজপুত মহিলা এবং বাচ্চারা আগুনে ঝাঁপ দিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছিল মুসলমানদের হাত থেকে নিজেদের আত্মসম্মান রক্ষা করার জন্য। প্রতি বছর জওহর পুজো হয়, জওহর মেলা হয়, বহু লোকের সমাগম হয় এই মেলাতে। এরপর আমরা দেখব অসম্ভব সুন্দর কারুকার্যে ভরা সমাধিস্বরা শিব মন্দির। ভিতরে 3মুখী শিবের একটি কালো মূর্তি আছে, দেখতে ভুলবেন না।
এরপর আমরা দেখব রানী পদ্মিনীর গ্রীষ্মকালীন আবাস সামার প্যালেস। অসম্ভব সুন্দর কিন্তু ছোট্ট একটি প্যালেস, পদ্ম ফুলে ভরা একটি কুণ্ডের মাঝখানে। নৌকো ছাড়া যাওয়া আসার কোনো উপায় নেই। ইতিহাস বলে আলাউদ্দিন খিলজি এইখানেই রানী পদ্মিনীকে দেখেছিল। ঠিক রানী পদ্মিনীকে দেখেনি, রানী পদ্মিনীর রিফ্লেকশন দেখেছিল একটি আয়নায়। এখন দেখব সুরজপোল। এটাই আসল গেট, মেন গেট চিত্তরগড় ফোর্টের। রাজাদের হাতি, ঘোড়া, সৈন্য সামন্ত এখান দিয়েই ঢুকতো, এখান দিয়েই বেরোতো। এই যে গেটটা দেখছেন, এটাই ফোর্টের মেন ফাটক। লক্ষ্য করে দেখুন, দরজাটা বিশাল শক্তপোক্ত, কিন্তু একটা হাতির মাথা বা সুর যেই জায়গাটায় থাকে সেইখান থেকে বড় বড় লোহার শলা বেরিয়ে আছে। উদ্দেশ্য কি? যদি হাতির সাহায্যে হাতির মাথার গুঁতো দিয়ে ধাক্কা মেরে খোলার চেষ্টা করা হয় তাহলে হাতি বাধাপ্রাপ্ত হবে। আলাউদ্দিন খিলজি এমনই পাগল লোক ছিল, এই দরজা ভেঙে ঢোকার জন্য হাতিকে মাদক মেশানো খাবার মিশিয়ে এই দরজায় ধাক্কা মারতে বাধ্য করেছিল। এই যে সামনে বিস্তর প্রান্তর দেখছেন, আলাউদ্দিন খিলজির সৈন্য এইখানেই ঘাঁটি গেড়েছিল। দিনের পর দিন, মাসের পর মাস, কবে চিত্তরগড় ঢুকতে পারবে। এখন এখানে কাস্টার্ড অ্যাপেল বা সীতাফল বা আতাফল চাষ হয়। চিত্তরগড় ঘোরা শেষ। পরের দিন আমরা বেরিয়ে যাব উদয়পুরের জন্যে। তার আগে শেষবারের মতন একবার রাতের চিত্তরগড় ফোর্ট দেখতে বেরিয়েছিলাম, তার কিছু মুহূর্ত। এপিসোডটা শেষ করছি একটু অন্যভাবে। কি হারিয়েছি আমরা চিত্তরগড়ে, কি থাকতে পারত, সেই ভাবনাটা আমাদের মনের মধ্যে তৈরি করার জন্য কয়েকটা ছবি দিয়ে এপিসোডটা শেষ করলাম। সঙ্গে থাকবেন, খুব শিগগিরই দেখা হচ্ছে উদয়পুরে।